আর নজর রাখতেই হচ্ছে দিল্লিতে শাহ অনন্ত বৈঠক। অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ। কয়েকদিন আগেই অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ঘিরে নানা জল্পনাও তৈরি হয় এবং দিল্লিতে যে ছবি দেখাচ্ছি সে ছবি শাহ অনন্ত বৈঠক। অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ। এদিকে আবার শপথ নিয়ে টানাপোড়েন, ইগোর লড়াই কি শপথে? একদিকে রাজ্যপাল রাজভবনে শপথে অনড়, আরেকদিকে বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা রিয়াত। চিঠি পাল্টা চিঠির পর এবার বিধানসভায় ধর্ণা। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর। জট কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ভাবনা অধ্যক্ষের। ফের রাজ্যপাল বনাম রাজ্য, এবার শপথে সংঘাত। এখনো আটকে বিধানসভার উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ। রাজ্যপালের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ দেখাতে বুধবার বিধানসভায় ধর্ণা তৃণমূলের দুই জয়ী প্রার্থীর। ইগোর প্রশ্নই নয়, হয় উনি আসুন, আমরা এখানে হাউস স্কুলে বসে ওদের দুজনকে শপথ দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না হয় তাহলে উনি অথরাইজ করে দিন, যা ওয়াল হয়ে এসছে। এই যে খেলা হচ্ছে, হি ইজ অলসো এ কেসড প্যারা, হি স্পিক্স ফর হিজ মাস্টার। হিজ মাস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এবার লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হয় রাজ্যের দুটি বিধানসভা আসনে, উত্তর 24 পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা। 4 জুন লোকসভা ভোটের সঙ্গেই ফল ঘোষণা হয় এই দুই বিধানসভা কেন্দ্রের। তারপর কেটে গেছে 3 সপ্তাহ, এখনো বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি দুই তৃণমূল প্রার্থী, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রিয়াত। রাজ্য বিধানসভার নজিরবিহীন ঘটনা বা বেনজির ঘটনা বলা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নির্বাচিত দুই জনপ্রতিনিধি, একজন বরানগরের অন্যজন ভগবানগোলার, তারা বসে পড়েছেন বিধানসভার পটিকোতে এবং জয়ের যে শংসাপত্র দুজনের হাতেই এবং একই সঙ্গে যে পোস্টার, সেখানে লেখা আছে ওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ অনারেবল গভর্নর ফর ওথ। অন্তত উনি যখন বাইরে চলে যাচ্ছেন, উনি অন্তত এখানে কাউকে অ্যাপয়েন্ট করে দিয়ে যাক বা আমাদের বলুক যে আমরা কি করব, সেইটার ক্ল্যারিটি জেনে ওনাকে একটা চিঠি করেছি। আগামীকাল আবার আমরা অপেক্ষা করব এখানে মাননীয় রাজ্যপালের ডিসিশনের জন্য। 1-1.5 ঘন্টা আমরা বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে বসব। এই জটিলতার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। প্রচলিত রীতি অনুযায়ী উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার। রাজ্যপালের অনুমতি নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়, এর অন্যথা হয়ই না। তাই উপনির্বাচনে জয়ী প্রার্থী কবে শপথ নিলেন তা অনেকের নজরেই পড়ে না। কিন্তু এবার সেই শপথ নিয়ে হাজারো জটিলতা, রাজ্যপাল রাজ্য সংঘাত। রাজ্যপাল জেনে শুনে চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। দুই জনপ্রতিনিধির শপথের বিষয়ে বিধানসভার সচিবালয় থেকে চিঠি হয় গত শনিবার রাজভবনের থেকে ইমেল পান সায়ন্তিকা ও রিয়াত। তাদের বলা হয় 26 তারিখ রাজভবনে শপথ নিতে আসতে। সোমবার এ বিষয়ে কথা বলতে অধ্যক্ষের কাছেও যান তৃণমূলের দুই জনপ্রতিনিধি। এরপরেই তারা চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়ে দেন রাজভবনে নয়, বিধানসভায় অধ্যক্ষের কাছেই শপথ নিতে চান। কিন্তু রাজভবনে আর্জি মানেনি, তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। আবার তারা সায়ন্তিকা এবং রিয়াতকে ইমেল করে। বুধবার দুপুরে রাজভবনে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। রাজভবনের ইমেলে এও উল্লেখ করা হয়, গত বছর উপনির্বাচনে জেতার পরে ধূপগুড়ির বিধায়ক রাজভবনেই শপথ নিয়েছিলেন। এরপর সায়ন্তিকা ও রিয়াত বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত নেন তাঁরা রাজভবনে যাবেন না, শপথ নেবেন বিধানসভাতেই। বুধবার বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা বিধানসভায় অপেক্ষা করবেন। সেই মতো এদিন তৃণমূলের দুই জনপ্রতিনিধি বিধানসভায় আসেন, কিন্তু রাজ্যপাল আসেননি। রাজ্যপালের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে বিধানসভাতেই ধর্নায় বসেন সায়ন্তিকা ও রিয়াত, যা কার্যত নজিরবিহীন বলেই অনেকের মত। নিউজ 18 বাংলা। আর এই শপথ জটের জন্যই কিন্তু একাধিক কাজ থমকে রয়েছে, কারণ এখনো বরানগরে বিধায়ক পদে শপথ নিতে পারেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই নানা কাজ থমকে রয়েছে, কারণ বিভিন্ন কাজের জন্য তার সইয়ের প্রয়োজন। কিন্তু সায়ন্তিকা যেহেতু এখনো শপথ নিতে পারেননি, তাই এলাকাবাসীদের অভিযোগ তারা সমস্যায় পড়ছেন।
আমাদের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি শপথই নিতে পারছেন না, এবং আমাদের দৈনন্দিন অনেক কাজকর্ম তাকে দিয়ে সই সাবুত করাতে একটা বরানগরবাসী হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব শপথ গ্রহণ বা পাঠ করবেন আমাদের তত সুবিধা হবে। বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানাপোড়েনের মাঝে আমরা পড়ে গেছি একটা বিরাট অসুবিধার মধ্যে। আমাদের যে দৈনন্দিন নানান রকম কাজকর্মের জন্য ওনার যে সার্টিফিকেটটা দরকার সেইটা আমরা পাচ্ছি না, যেহেতু তার এখনো শপথ নেওয়া হয়নি বলে। শপথ না নিলে তার সাইনিং পাওয়ার থাকছে না। এখন অনেক ছোট ছোট ছেলে মেয়েদের এখন বিবেকানন্দ স্কলারশিপ থেকে আরম্ভ করে পড়াশোনার অনেক কিছু এমএলএ সাইনিং অথরিটি হিসাবে ফর্মে এন্ডোর্স করার দরকার, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। ইনকাম সার্টিফিকেট আমরা দেওয়ার পর একটা হয় চেয়ারম্যান না এমএলএ লাগে, সেই সুযোগটা হচ্ছে না। আজকে সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ধর্ণা দিয়েছেন, আমরা আবার বড়নগরবাসী সবাই গিয়ে রাজ্যপালের কাছে আমরা বিক্ষোভ করব। আর এবার নজর রাখবো আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক শওকত। তৃণমূল বিধায়ক শওকতের নিশানায় জেলবন্দি আরাবুল। পঞ্চায়েতের পদ বিক্রিতে 25 থেকে 40 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করছেন তিনি। তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও করছেন। শওকতের নিশানায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ নিয়েছে। কারো কাছ থেকে নেওয়া হয়েছে, কারোর কাছ থেকে 25 লাখ 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো। ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। আরাবুল করেছে, আরাবুলেই এই ঘটনার মূল। যে তথ্য সামনে এসছে নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কোয়ারি হবে এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো কোয়ারি করে তার বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়া যেগুলো আমাদের অজানা ছিল, অনেক তথ্য আমাদের সামনে এসছে, সেগুলির সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব। অন্যদিকে রাজ্যে বাহিনীর মেয়াদ বাড়ালো না হাইকোর্ট। রাজ্যে বাহিনী থাকবে না, মেয়াদ বাড়বে কি বাড়বে না সেটা কিন্তু কেন্দ্র ঠিক করবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, রাজ্যে বাহিনীর মেয়াদ বাড়বে কিনা ঠিক করবে কেন্দ্র। কোথায় কত সংখ্যক বাহিনী থাকবে সেটাও সিদ্ধান্ত কেন্দ্রেরই। ভোট পরবর্তী অশান্তি নিয়ে প্রয়োজনে পদক্ষেপ করবে কেন্দ্র। আর ভোট পরবর্তী অশান্তির মামলায় এমনটাই নির্দেশ এসেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট সমস্ত কিছু কনসিডার করে নির্দেশ যেটা দিয়েছেন, পুরো দায়িত্বটাই কেন্দ্রীয় সরকারের উপরে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে সেই বিষয়ে, কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় থাকবে, কি সংখ্যায় থাকবে, পুরো সিদ্ধান্তটাই কেন্দ্রীয় সরকার নেবেন। এরকম একটি অবজারভেশন হয়েছে যে রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করতে ব্যর্থ হয়েছে, যার জন্যই কেন্দ্রের ওপরে এই পুরো দায়িত্বটা পড়তে চেয়ে।